মাছ ধরতে গেলে তো আধার দিতে হয়, আধার ছাড়া তো মাছ আসবে না। ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, জায়গা মতো আসো, তারপর তো ট্যাক্স দিতেই হবে। কোভিড-19 ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় টেস্টিং করিয়েছি। এইভাবে সেটা করেছি কেন? মানুষ বাঁচাতে। চিকিৎসা বিনা পয়সায় করা, চিকিৎসা যারা দিয়েছে ওই ডাক্তার বা স্বাস্থ্যকর্মী তাদেরকে আলাদা প্রতিদিন একটা ভাতা দিতে হতো, তারা যে চিকিৎসা দিচ্ছে। এইভাবে পানির মতো টাকা খরচ করছে। আর এরপর যখন দাম বেড়ে গেল, সেই এমনকি যে $200 গম $600 করেও আমি কিনে নিয়ে এসেছি। ঠিক সেইভাবে তেল, ভোজ্য তেল থেকে শুরু করে সব কিছু। এবং এখন তো সারা বিশ্বব্যাপী সেই মূল্যস্ফীতির ধাক্কা এখনও আছে। উন্নত দেশগুলোই তো হিমশিম খাচ্ছে, আর আমরা তো কোন ছাড়। তারপরেও আমরা যে বাজেট এবার আবারও দিতে পারলাম, অনেকে এখন হিসাব করছেন আগে এত পার্সেন্ট বেড়েছিল, এবার এত কম পার্সেন্ট বাড়লো কেন? হ্যাঁ, আমরা এখন সীমিতভাবে, খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। তাছাড়া পারিবারিক কার্ড আমরা দিচ্ছি, কারণ এখন ইনফ্লেশন বেশি। সবচেয়ে অবাক কাণ্ড, আবার উৎপাদন বেড়েছে। একবার চাল উৎপাদনই তো আমরা 4 গুণ বাড়িয়েছি। প্রত্যেকটা জিনিস আমরা উৎপাদন বাড়িয়েছি, মাছ, মাংস, ডিম। আমি এর আগেরবার বক্তৃতায় ডিটেল বলে গেছি, এখন অত বিস্তারিত যাব না। উৎপাদন বেড়েছে, মানুষের আর্থিক সচ্ছলতা বেড়েছে, মানুষের খাদ্য গ্রহণের পরিমাণও বেড়েছে। এখন তো আর কেউ দিনের পর দিন না খেয়ে থাকতে হয় না। নিজের পক্ষে 2 বেলা খাবার তো পাচ্ছে মানুষ, কোথাও কোথাও বেশিও বাড়া হচ্ছে। তো সেখানেও গ্রহণটাও বেড়ে গেছে, চাহিদাও বেড়ে গেছে। আমরা সাথে সাথে উৎপাদনও বাড়াচ্ছি। তারপরেও যেহেতু মূল্যস্ফীতি, আমি জানি সাধারণ যারা সীমিত আয়ের মধ্যে দিয়ে চলে তাদের জন্য কষ্ট। এই সীমিত আয়ের যারা, তাদের জন্য আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। সেখানে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল যাতে পায় বা যখন যেটা প্রয়োজন আমরা সেটা দিতে পারবো যারা এরকম সীমিত আয়ের। আর যারা একেবারে হতদরিদ্র নিম্নবিত্ত তাদেরকে তো আমরা বিনা পয়সায় খাবার দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক নিরাপত্তা, প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি, বিনা পয়সায় বই দিচ্ছি। আমরা কমিউনিটি ক্লিনিক থেকে বিনা পয়সায় 30 প্রকার ঔষধ দিচ্ছি, চিকিৎসার ব্যবস্থা করছি। সেইভাবে আমরা মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। এবং পারিবারিক কার্ডের মধ্য দিয়ে এটা আমরা, যেহেতু আমাদের বর্ষাকালে সবসময় বর্ষাকালে জিনিসের দাম বাড়ে, সেটা মাথায় রেখে আমরা কিন্তু এই পারিবারিক কার্ডটা আমরা চালু করে দেব। কারণ আল্লাহর রহমতে এবার বোরো ধান, ঝড়ের আগেই বোরো ধানটা উঠে গেছে, কিন্তু কিছু ফসল, তরি তরকারি, কিছু ফলমূল নষ্ট হয়েছে। এখনই আবার যাতে কৃষক চাষ করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কিন্তু একবার যখন ঝড় বৃষ্টি এসেছে, এই ঝড় তো আমাদের বারবার আসতে পারে, এরপর বন্যাও আসতে পারে। আমাদের সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে কীভাবে আমরা এগুলি মোকাবেলা করে মানুষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি। যার জন্য আমি আহ্বান করেছি কোনো অনাবাদি জমি থাকবে না। যার যেখানে অনাবাদি জমি সেটা ফসল ফলাতে হবে, উৎপাদন বাড়াতে হবে। তাছাড়া আমাদের পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আওয়ামী লীগের একটা কর্মসূচি থাকে যে আমরা 1 আষাঢ় থেকে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি, সেটাও সবাইকে করতে হবে। এবং এটা দলের দায়িত্ব, আমাদের সহযোগী সংগঠন কৃষক লীগ এটার দায়িত্বে থাকলেও প্রত্যেকটা সহযোগী সংগঠনকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে। আমাদের একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে
টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনে যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি সীমিতভাবে, যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এবার বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আমি জানি কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আমাদের তো দেশে আছেই, কোনো কিছুই ভালো লাগবে না, সেরকমই। কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন, যেমন ল্যাপটপের দাম কমবে, ক্যান্সারের ওষুধের দাম কমবে, ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম, এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি। আমরা বাজেট ঘাটতি, এটাও নিয়ে অনেকে কথা বলেন। আমরা কিন্তু আমি সরকারে আসার পর এটা তো বোধহয় আমার 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5% মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকায় বাজেট ঘাটতি কত। উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধায় হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্যমূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বৃষ্টির কারণে যেমন আলু বীজ নষ্ট হয়ে গেছে, আমার মনে আছে বৃষ্টির পরেই আমাকে ফোন করেছিল আমাদের মিনাল, যে আপা আলু ক্ষেত নষ্ট হয়ে গেছে বীজ, কিন্তু তখন এমন অবস্থা যে তখন বীজ দিলেও যে হবে, কারণ বৃষ্টি তো চলছিলই। তো এই জন্য তো এরকম অনেক কিছু আছে। কিন্তু তারপরে আমাদের যে জমি আছে, আমরা যদি এখনও উৎপাদনমুখী হই, সকলের যুগে উদ্যোগ নিই, কোনো অনাবাদী জমি থাকবে না, তাহলে খাদ্যে কখনো আমাদের কোনো অভাব হবে না। আমরা আমাদের নিজেদের উৎপাদন করব, নিজের খাদ্য নিজে নেব, কারো কাছে ভিক্ষা চাইব না, হাত পেতে চলবো না। এটাই আমাদের নীতি, আমরা সেভাবেই চলব। কাজে আমি এটাই চাই যে আমাদের দেশের একটা কথা মনে রাখতে হবে, যে বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, মাশাআল্লাহ আসলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমলে খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে। আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করব কিভাবে? তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড় করে মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে কেয়ারটেকার সময় তাদের চরিত্র কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন। তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। আমাদের শক্তি জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ নেই যে মানুষের জন্য কষ্ট না হয়। আমি মনে করি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকেই এটা স্মরণ রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তাদের ভোটেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করে একটানায় এই চতুর্থবার, আর এর আগে ছিল আরও 5 বছর, এই ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে। আজকের বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমরা উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটানোর আমরা ক্ষমতা অর্জন করেছি। কাজে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না, নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করব, আমরা আমাদের মানুষের খাদ্য সাহায্য, মানুষের পাশে দাঁড়াবো, মানুষের জন্য কাজ করব, মানুষের আস্থা বিশ্বাস
এটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি। আর সেই শক্তি দিয়ে মানুষের কল্যাণেই আমরা কাজ করে যাব। এবং আজকে যে বদলে যাওয়া বাংলাদেশ, এতে তো কোনো সন্দেহ নাই। ঘূর্ণিঝড় দেখতে গেলাম, জলোচ্ছ্বাস দেখতে গেলাম, ওই কলাপাড়া, একসময় বহু বছর আগে কলাপাড়ায় গেছি, কিছুই ছিল না, ধুধু মাঠ, একটা ভালো ঘরও নাই। আজকে সেখানে দালান কোঠা সব কিছু, এমনকি চাইনিজ রেস্টুরেন্টও আছে সেখানে, পার্লারও আছে। তো এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। তো সেটাই হচ্ছে আমাদের বড় অর্জন, যে মানুষের কল্যাণ করা। সবসময় মানুষের পাশে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন। জাতির পিতা যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এদেশে, সেই আদর্শ নিয়ে চলবেন, সেটাই আমরা চাই।